Welcome to Chartage. I am PropDex trader and Chartage mentor Orko. তো আজ আমরা 4th ডিসেম্বর 2024-এর টেকনিক্যাল অ্যানালিসিস দেখব যে আজকে মার্কেট কোথায় ক্লোজ হয়েছে, কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করেছে এবং ওভারঅল অন্যান্য সেক্টর এবং গ্লোবাল মার্কেট ইন্ডেক্স কোথায় কীভাবে প্লেস আছে, নেক্সট 1-2 দিন কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স নিতে পারে। তো এটা কোনোভাবেই বাই সেল রেকমেন্ডেশন নয়। আপনারা কোনোভাবে ট্রেড নেওয়ার আগে নিজেদের রিস্ক টু রিওয়ার্ড দেখে ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল যারা অ্যাডভাইজার আছে তাদের থেকে পারমিট নিয়ে তবেই করবেন। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রতিদিনের মতো আমরা আজকে নিফটিতে দেখতে পাচ্ছি যে কালকে আমরা আলোচনা করছিলাম নিফটি একটা পুলব্যাক নিয়ে 20 মুভিং অ্যাভারেজে একটা স্ট্রং সাপোর্ট নিয়েছে। মানে কালকে 20 মুভিং অ্যাভারেজকে স্লিপ করে নিচে গেছিলো, কিন্তু ক্লোজ দিয়েছিল 20 মুভিং অ্যাভারেজের ওপরে। ঠিক আছে, এবং একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছিল। আজকে আমরা ডেইলিতে নিফটিতে আমরা কি দেখতে পাচ্ছি, 20 মুভিং অ্যাভারেজকে হোল্ড করে মার্কেট কিন্তু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। আজকে 20 ডেমার থেকে একবার স্লিপ করে সকালে মর্নিং সেশনের নিচের দিকে এসেছিল, কিন্তু তারপর মার্কেট ওপরে গেছে এবং 10 ডেমার থেকেও কিন্তু ব্রেক করে ওপরে গেছে। মার্কেট কোথার থেকে আজকে রেজিস্ট্যান্স নিয়েছে সেটা হলো 26,100। 26,100 থেকে নিচের নেমে এসে মোটামুটি আমাদের আজকে ক্লোজ দিয়েছে 26,033-এ। ঠিক আছে, মোটামুটি 0.2% ওপরে। কিন্তু এখানে মজার বিষয় হলো যে 20 ডেমাকে কিন্তু খুব ভালোভাবে হোল্ড করছে। এবার যদি মার্কেট আজকের ডে হাইয়ের উপরে যায়, মানে 26,100-র উপরে যায়, তাহলে কিন্তু এখানে একটা আবার বুলিশ সাইডে আমরা মোমেন্টাম দেখতে পারি। তাহলে আমাদের ফার্স্ট ওপরে রেজিস্ট্যান্স কী হবে 26,100। ঠিক আছে, 26,100-র ওপরে গেলে কিন্তু আমরা একটা মার্কেটে আবার বুলিশ প্লে কিন্তু দেখতে পারি। সেক্ষেত্রে কিন্তু 26,250 থেকে 300 এই যে লেভেলটা, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স হবে। ঠিক আছে, মোটামুটি এখানে অলমোস্ট 150 থেকে 200 পয়েন্টের একটা জোন খুলে যাবে। যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে কিন্তু গতকালের লো বা 25,900 এই লেভেলটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসাবে কাজ করবে, এবং তার নিচে 25,840 এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসাবে কাজ করবে। এবার ইন্ট্রাডে চার্ট দেখে নিই। ইন্ট্রাডে চার্টেও আমরা তেমন কিছু দেখছি না, মোটামুটি আগের যেটা রেজিস্ট্যান্স ছিল সেই জায়গা থেকেই ঘুরেছে এবং ওপরে আমাদের যেটা পুলব্যাক নিয়েছে বললাম 26,100, সেখান থেকেই এবার 26,100 যদি ওপরে ব্রেক করে তাহলে এখানে যেহেতু গ্যাপ এখানে নেই, ওপরের দিকে যেতে পারে 26,162, তারপর 26,220 এবং তারপর 26,300। ঠিক আছে, এবার 15 মিনিটের চার্টে আমরা দেখি 15 মিনিটের চার্ট কী করেছে। প্রথমে একটা স্লিপ করেছে, একটা বড় একটা এখান থেকে আমাদের 15 মিনিটের চার্ট। 15 মিনিটের চার্ট প্রথমেই মার্কেট স্লিপ করে নিচে এসেছিলো, যে 941 টাচ করেছে। এখানে কিছু যাদের শর্ট কভার ছিল, কিছুজন শর্ট কভার করেছে, আরও কিছু কাজ হয়েছে। তারপর কিন্তু মার্কেট 25,940 থেকে 26,100 মানে 150 পয়েন্টের কিন্তু একটা আপ মুভ দিয়েছে প্রথম 1-1.5 ঘন্টার মধ্যে। ঠিক আছে, তারপর একটা আমরা ডাউন ট্রেন্ড পেয়েছি। যারা এখানে শর্ট করেছে, এখানে কি ক্যান্ডেল বানিয়েছে, এখানে একটা এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে, বেয়ারিশ এনগালফিং কোথায় বানিয়েছে, আগের দেখুন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, সেই জায়গাতেই বানিয়েছে এবং সেখান থেকে একটা খুব সুন্দর একটা নিচে ডাউন ট্রেন্ড প্লে হয়েছে। ঠিক আছে, এবার যারা ট্রেন্ড প্লেয়ার তারা প্লে করেছে সে যেভাবেই করা সম্ভব, অপশানের থ্রু কিংবা ফিউচারের থ্রু কিংবা নিফটি বিজের থ্রু, বা যেভাবে পেরেছে করেছে। তারপরে আমরা হোল্ড করতে আবার নিফটিকে কোথায় দেখেছি, আগের যেখান থেকে নিফটি বেড়েছিল বা 26,960, 25,960, 70 এই লেভেলে এসেই কিন্তু আমাদের এখানে টাচ করেছে। টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু খুব ভালোভাবে এখানে ফলো করে। ঠিক আছে, এবার টেকনিক্যাল অ্যানালিসিসও শেখা ইম্পর্টেন্ট। আগের যেখানে আমাদের রেজিস্ট্যান্স ছিল সেখানেই আমার একটা সাপোর্ট নিয়ে সেখান থেকে মার্কেট একটা ওপরের দিকে ওঠার একটা চেষ্টা করেছে, সেখান থেকে আজকে আবার দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার কালকে প্রথম আমাদের রেজিস্ট্যান্স হবে তাহলে 26,100, তার ওপরে 150, 230 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এবার আমরা একবার ভিক্স এবং ওভারঅল ব্রডার মার্কেটটা দেখে নিই। ইন্ডিয়া ভিক্স আজকে আরও স্লিপ করেছে, আবার কিন্তু 10.81 এই লেভেলে চলে এসছে। এটা কিন্তু একটা
নন ভলেটাইল মার্কেট জোন, ঠিক আছে। 10 থেকে 12 এখানে মার্কেটের মধ্যে ভলেটালিটি আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে। 12-র ওপরে উঠলে ধীরে ধীরে ভলেটালিটি বাড়তে থাকে। 12 থেকে 15 একটা ঠিক আছে ভলেটালিটি, তার বেশি হলে আবার একটু চাপ আছে, কিন্তু এখানে আবার নন ভলেটাইল জোনের মধ্যে মার্কেট চলে এসছে, দিস ইজ গুড সাইন। মিড ক্যাপ কিন্তু কালকের লোয়ের নিচে আজকে ক্লোজ করেছে, কিন্তু একটা পজিটিভ কথা সেটা হলো কালকের লোকে কিন্তু ব্রেক করেনি আজকে মিড ক্যাপ, সেটা কিন্তু একটা পজিটিভ সাইন। এটা কিন্তু আমাদের নজরে রাখতে হবে। এবং এই লেভেলে বা 50 মুভিং অ্যাভারেজ থেকে যদি একটা পুল ব্যাক নিয়ে উপরের দিকে ওঠে, তাহলে আবার মিড ক্যাপে আমরা একটা স্ট্রেন্থ দেখতে পারি। তা নাহলে কিন্তু মিড ক্যাপের উইকনেস তৈরি হয়ে যাবে 50 মুভিং অ্যাভারেজের নিচে, যেটা আমরা প্রতিদিন আলোচনা করছি। স্মল ক্যাপ এখনও পর্যন্ত যতক্ষণ না সাপোর্ট ভাঙছে ততক্ষণ পর্যন্ত এখানে আমরা ডাউন ট্রেন্ড দেখতে পারবো না, কিন্তু এখানে কোনো আপ ট্রেন্ড নেই, মোটামুটি এটা বেয়ারিসই আছে। মাইক্রো ক্যাপ কিন্তু আমি যেটা কালকেই আলোচনা করলাম যে এটা কিন্তু মাইক্রো ক্যাপ নেগেটিভ মোমেন্টাম নেওয়া শুরু করে দিয়েছে। আজকে কিন্তু সেই রকমই একটা -0.5% আমরা দেখতে পাচ্ছি। তো মাইক্রো ক্যাপের কিন্তু এখন নিচে অনেক বড় একটা স্পেস আছে। মাইক্রো ক্যাপ এখন কতটা আসে সেটাই এখন দেখার। ব্যাঙ্ক নিফটি 10-20 মুভিং অ্যাভারেজকে কিন্তু এখনও হোল্ড করছে। ব্যাঙ্ক নিফটিতে এখনও পর্যন্ত স্ট্রেংথ কন্টিনিউ আছে। ফিন নিফটিও তাই 10-20 মুভিং অ্যাভারেজ হোল্ড করছে, এখানেও কিন্তু স্ট্রেংথ আছে, বেশ ভালো। আজকে সবথেকে বড় মুভ দিয়েছে নিফটি আইটি আজকে স্ট্রং মুভ দিয়েছে, এবং সবথেকে বড় কথা সেটা হলো আজকে গ্যাপ কভার করেছে। এই যে গ্যাপটা এখানে ক্রিয়েট করেছিল, জুলাইয়ের যে গ্যাপ ক্রিয়েট করেছিল সেই গ্যাপ কিন্তু আজকে নিফটি আইটি কভার করেছে। দিস ইজ এ ভেরি গুড সাইন ফর বুলিশ মোমেন্টাম, ঠিক আছে। এবং এই গ্যাপ যখন কভার করে এবং তার উপরে যখন ক্লোজ করেছে, এরপর কিন্তু আমরা নিফটি আইটিতে 39,500 এখানে কিন্তু আমরা একটা র্যালি দেখতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের ফোকাস কিন্তু নিফটি আইটিতে অবশ্যই রাখা দরকার, ঠিক আছে। এখন কিন্তু পিএসইউ ব্যাংকের থেকে বেশি ফোকাস, পিএসইউ ব্যাংকের কিন্তু এখন অতটা স্ট্রেংথ নেই, তার থেকে কিন্তু নতুন যেখানে স্ট্রেংথ তৈরি হচ্ছে সেটা হলো নিফটি আইটি। যেমন অনেক স্টক আছে, লার্জ ক্যাপ অনেক স্টক আছে যেগুলোতে কিন্তু একটা ভালো স্ট্রেংথ আসছে, যেগুলো লং টার্ম সাপোর্টের কাছ থেকে ঘুরছে, সেখানে কিন্তু আপনারা নজরে রাখবেন। আমি স্টকের নাম সেইভাবে বলতে পারবো না, সেটা কিন্তু আমার রুলস রেগুলেশনের মধ্যে নেই, কিন্তু নজরে রাখবেন। নিফটি অটোও কিন্তু একটা ভালো জায়গাতেই আছে, সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে। নিফটি অটোতেও কিন্তু আপনারা ট্র্যাকে রাখবেন, যেখানে আপনারা স্ট্রং মোমেন্টাম পাবেন সেখানে কিন্তু কাজ করা যেতে পারে। নিফটি ফার্মা সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে। নিফটি ফার্মাকে যদি প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স আছে সেটা যদি ব্রেক করে একবার, তাহলে কিন্তু নিফটি ফার্মাতেও আমরা কিন্তু একটা আপ মুভ আমরা কন্টিনিউ পাবো, ঠিক আছে। নিফটি মেটালে আমরা কি দেখছি? নিফটি মেটাল আমরা দেখছি এখন একটা সাইডওয়েজ প্যাচের মধ্যে আছে। নিফটি মেটালে কিন্তু আমরা আপ মুভ দেখতে পাচ্ছি না। এবার নিফটি মেটালকে মোটামুটি 10,300 উপরে যেতে হবে, এখানে আবার একটা নতুন মুভের জন্য, বা স্পেসিফিক্যালি বলে 10,400 ওপরে। অয়েল অ্যান্ড গ্যাস, যেহেতু রুপি উইক হচ্ছে, ইউএসডি আইএনআর উইক হচ্ছে, সেহেতু আমরা অয়েল অ্যান্ড গ্যাসে একটা উইকনেস দেখতে পাবো, কারণ রুপির সাথে এর রিভার্স চলে। রুপি যদি উইক হয় এটাকে উইক হয়, কারণ এটা অয়েল আমাদের পুরোটাই বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। ইন্ডিয়ান মার্কেটে কিন্তু তৈরি হয় না অয়েল। সো বাইরে থেকে যে জিনিসটা ইম্পোর্ট করতে হয় সেখানে যদি টাকার দাম যদি কমে যায়, তাহলে সেটার ইম্প্যাক্ট কিন্তু একটা খারাপ ইম্প্যাক্ট কিন্তু অয়েল অ্যান্ড গ্যাসের উপর পড়বে, সেটা কিন্তু আমাদের নজরে রাখতে হবে। এফএমসিজি কোনো স্ট্রেংথ নেই, প্রতিদিনের মতোই। এখানে রিয়ালিটিতেও তেমন আমরা কোনো এখনও এখানে নেগেটিভ সাইড মোমেন্টাম কন্টিনিউ করছে। আজকে একটা 0.5%-এর আপ মুভ আছে, কিন্তু এটা তেমন কোনো স্পেসিফিক আপ মুভ নয়, ঠিক আছে। এটাতে আপনারা বুলিশ প্লে কোনোভাবেই এখন করা যাবে না। সেক্টর ওয়াইজ, স্টক ওয়াইজ হয়তো করা গেলেও যেতে পারে। কনজিউমার ডিউরেবিলিটি ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। এখানে ডাউন ট্রেন্ড প্লে হতে পারে, কিন্তু কোনোভাবেই আপ মুভ স্ট্রেংথ নেই, নেগেটিভ সাইন। তারপরে ক্যাপিটাল গুডস কিন্তু 20 ডেমাকে হোল্ড করছে। 20 ডেমা যদি ক্লিয়ারলি ব্রেক করে দেয়, আজকে অফিসিয়ালি ব্রেক করেছে, যদি এর নিচে যদি আসে আজকের লোয়ের, তাহলে কিন্তু ক্যাপিটাল গুডসের মধ্যেও একটা নেগেটিভ মোমেন্টাম আমরা দেখতে পারি।
পিএসইউ ব্যাঙ্ক আজকে হোল্ড করেছে। এবার আমাদের নেক্সট 1-2 দিন আমাদের দেখতে হবে যে পিএসইউ ব্যাঙ্ক কীভাবে কাজ করে। পিএসইউ ব্যাঙ্ক যদি নিচের দিকে আসে তাহলে 50 ডেমা পর্যন্ত টাচ করতেই পারে, কারণ একটা স্ট্রং আপ আমরা পেয়েছি, এখানে আমরা একটা কনসলিডেশন জোন আমরা দেখতে পারি। ঠিক আছে, এই গেল ওভারঅল ব্রডার মার্কেট এবং সেক্টরের ভিউ। এরপর আসি ইউএস মার্কেটের ওপর। ইউএস মার্কেট ভালো স্ট্রেংথ আছে, মোটামুটি কাজ করছে ভালো। অল টাইম হাই 6,900, এটাকে যদি ব্রিজ করে তাহলে আরও উপরের দিকে যাবে এবং এখানে একটা রেজিস্ট্যান্সও নিতে পারে, তখন কিন্তু মার্কেটের নিচের দিকে আসবে। এরপর আমরা ডাউ জোন্সও কালকের খুব ভালো একটা মুভ দিয়েছে ডাউ জোন্স 30, সেটা হলো প্রায় 1%-এর মুভ দিয়েছে। আজকে মার্কেট কিন্তু এখন কন্টিনিউ করছে, এখানেও 48,500 হাই আছে, এটাকে যদি ব্রিজ করে তাহলে উপর দিকে যাবে। সেম অ্যাজ ন্যাসডাকে কিন্তু একটু বাকিদের তুলনায় একটু খারাপ পারফর্ম করছে, কিন্তু এখানে হাই আছে হলো 26,255, এটাকে ব্রিজ করার জন্য ওপরে যে 25,750 এটাকে ব্রিজ করতে হবে। ইউএসডি তার আগে ডলার ইন্ডেক্স 98.86-এ কাজ করছে। দ্যাট ইজ এ গুড সাইন ফর ইকুইটি মার্কেট, স্পেসিক্যালি ইউএস ইকুইটি মার্কেটের জন্য। ঠিক আছে, আজকে কিন্তু আমরা ইউএসডি আইএনআরে একটা পজিটিভ সাইন দেখতে পেয়েছি, সেটা হলো 34 পয়সা ফল করেছে। ঠিক আছে, এখানে একটা কনসার্ন ছিল। দেখুন টেকনিক্যাল অ্যানালিসিস কত সুন্দরভাবে এখানে কাজ করে। আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করছিলাম কি এখানে যে রেঞ্জটা তৈরি হয়েছে, একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপ যে প্যাটার্ন বানিয়েছে, তার যে একটা রেঞ্জ ছিল, সেই রেঞ্জটা কিন্তু সম্পূর্ণ প্লে হলো। ঠিক আছে, এবার এখান থেকে মার্কেট আরও উপরের দিকে যাবে কি না বা রুপি উইক হবে কি না জানা নেই, তবে কিন্তু এখানে আমরা এখন বলতে পারি যে শর্ট টার্মে এটা কিন্তু এক্সটেন্ডেড হয়ে আছে চার্ট, একে কিন্তু 10 ডেমা কিংবা 20 ডেমা পর্যন্ত আসবে এবং অ্যাটলিস্ট 89.58 এই পর্যন্ত আসতে পারে, কারণ এখানে প্রিভিয়াস একটা হাই আছে যেখানে কাজ হতে পারে। ঠিক আছে, এবং যদি উইক আরও বেশি হয় তখন কিন্তু ইকুইটি মার্কেটের জন্য চাপ হয়ে যাবে। গোল্ড এখনও পর্যন্ত কিন্তু একটা 2-3-4 দিনের একটা একদম ছোট একটা স্মল একটা রেঞ্জ বানাচ্ছে। এই রেঞ্জ যদি ব্রেক করে তাহলে আবার ওপরের দিকে যাবে। এই ধরনের রেঞ্জ মুভিং অ্যাভারেজের ওপর বানানো কিন্তু একটা গুড সাইন ফর আপসাইড মোমেন্টাম। সিলভার আজকে 2-3% মোটামুটি একদম হাইয়ের কাছে গিয়ে একটা উইক হয়েছে। এবার সিলভারে এখানে উইক হয়েছে এটা বলা ভুল, কারণ এখানে একদম অল টাইম হাইয়ের কাছে এই ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাই। 10 ডেমা অনেক নিচে প্লেস আছে, নিচের দিকে আসলে 173 পর্যন্ত আসতে পারে এবং উপরের দিকে যদি যায় তাহলে আপসাইড তো খোলাই আছে 2 লাখ পর্যন্ত, কারণ এটা যে আমাদের জোনটা ছিল সেটা। ঠিক আছে, ক্রুড সেম 50 মুভিং অ্যাভারেজকে রেজিস্ট্যান্স এখনও কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। আজকে এখনও 50 মুভিং অ্যাভারেজের এখানেই কাজ করছে, যতক্ষণ না 50 ডেমাকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত এখানে তেমন কোনো মুভমেন্ট আমরা দেখতে পাবো না। নেট গ্যাসও ওই 444-46 এখন কাজ করছে, ওপরে 470 পর্যন্ত যেতে পারে। এখানে যে রেজিস্ট্যান্স আছে এখানেও আমরা পজিটিভ প্লে করব, এখানে এখন নেগেটিভ প্লে করা যাবে না। ঠিক আছে, বিটকয়েন কিন্তু প্রিভিয়াস হাইটাকে ভেঙেছে এবং 20 মুভিং অ্যাভারেজের ওপরে গিয়ে ক্লোজ করেছে। দ্যাট ইজ এ গুড সাইন, মতলব শর্টার টার্মে কিন্তু এখন একটা আপসাইডে কিন্তু মোমেন্টাম এবার আসতে পারে। ঠিক আছে, এবার এখানে আপসাইডের মোমেন্টাম আসার জন্য প্রথম রেজিস্ট্যান্স আছে 96,700, তার ওপর আছে কিন্তু 98,700, বা এখানে আমাদের 50 ডেমা প্লেস আছে, এখানে পর্যন্ত কিন্তু একটা রেজিস্ট্যান্স আমাদের দেখতে পারি। ঠিক আছে, এবার আপসাইড মোমেন্টাম কিন্তু এখন মোটামুটি 5-6 হাজারের একটা আপসাইড একটা মোমেন্টাম আছে। এবং ইথেরিয়ামও কিন্তু কালকে একটা স্ট্রং আপ ট্রেন্ড আপ মুভ দিয়েছে এবং এখানে মোটামুটি আমরা 3360 থেকে 3360 একটা বেশ ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হবে, কারণ এখানে 50 ডেমা প্লাস আছে। এখানে বেশ কিছু আমরা ক্যান্ডেলের এখানে একটা পজ দেখেছিলাম, তো এই লেভেলটা আমাদের দেখতে হবে যে 3380-3400 এই লেভেলটা কীভাবে কাজ করছে। যদি কাজ করে তাহলে বেটার হবে।
তো আজকে ওভারঅল মার্কেট ভিউ এখানেই আমি শেষ করছি। ওভারঅল দেখলাম যে মার্কেট কীভাবে কাজ করছে, যে নিফটি এখনও পর্যন্ত স্ট্রেংথই আছে, একটা আমাদের পুল ব্যাক দেখতে পারি, এবং ওভারঅল ব্রডার মার্কেটে দেখলাম একটা উইকনেস কাজ করছে, এবং আইটি খুব স্ট্রং হচ্ছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এখন কিন্তু আইটিতে আমাদের ফোকাস করতে হবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা কালকে দেখা করব বা পরশু দেখা করব উইকেন্ড অ্যানালিসিস নিয়ে। বাই।